ঈদ মানে এখন একটা লস বিজনেস। ঈদ আসলে একটা লস বিজনেস। আমার কাছে মনে হয় যে ঈদে আমার নেক্সট ঈদ থেকে আমি কোথাও লুকায় যাব। ডিজিটাল ঈদ এখন বলতে গেলে আধুনিক যুগ, ঈদ আসলে চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগে এখন আগের মতো। আমার অনেক জেলাস ফিল হয় যে বাচ্চাগুলা যে সবাই একসাথে গ্যাং মিলে সাইকেল চালায় না, এটা আমি কখনো পাইনি আমার ছোটবেলায়। বিয়ে করে ফেললেই তো রাকিনের সংসারে মানুষ বেড়ে যায়। ধরেন আমি যদি 100 টাকা কামাই, খরচ বাদে 50 টাকা আমি নিজে ভোগ করতে চাই, ওইটাকে আমি আবার ডিভাইড করব ইনটু 25-25, ওইটা আমার পক্ষে সম্ভব না আসলে। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস, আচ্ছা এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, আপনি কন্টেন্ট বানাচ্ছেন, পডকাস্ট করছেন, অনেক গুণই তো আমরা দেখি, অভিনয় করেন, অভিনয় করেছেন, সিনেমাতে অভিনয় করা হয়েছে, সেটা আপনার বিষয়ে আসবো। কিন্তু এর বাইরে আর আপনার কি কি গুণ আছে? গান টান গাইতে পারেন কিনা? ঈদের সময় তো একটু গান শুনলে মনে হয় ভালো হয়। নাচতে পারি, গাইতে পারি, সবই পারি, তাহলে জাস্ট পারি না একটা ভালো ছেলে হইতে। আচ্ছা ঠিক আছে, ওকে, না আপনি ভালো ছেলে যথাসম্ভব। নাচা এখন সম্ভব না, তাহলে একটু গান গেয়ে শোনান না আমাদেরকে। গান তো গাইতে পারেন নাকি? আচ্ছা কি গান শুনবেন? না আপনার পছন্দের একটা গান শুনতে চাই। আমার পছন্দের আচ্ছা বাংলা গান তো ঈদের সময় লং ডিস্টেন্স লাভ। ওকে ঠিক আছে, যাই, আপনি শুরু করুন। না এলো না সে থাকে কার ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না থাকে না শত বারণে, দরজায় দাঁড়িয়ে থাকা যায় না, গেল না আর আশা রাখা গেল না, এ ব্যথা যায় আধারে সে মিলায়, সে জানে না মানে না কোনো কারণে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়, যদি বিরহ থাকে আমিও থাকি, কেবল শেষ হবে আগে, কেন যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময় মনে রাখে এত শূন্যতা, এ মনে রাখি যে আমি, দেখে না কেউ তো আর, বলে সবই পাগলামি, কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা, তোমায় ডাকি যে আমি। আচ্ছা আমি না আমি লিরিক্স মনে রাখতে পারি না, এজন্য আমি পড়তে পড়তে আমি গান গাই, কোনো সমস্যা, বাট অনেক সুন্দর হয়েছে। কিন্তু ভালোবাসা মানে কি পাগলামি? ভালোবাসা মানে পাগলামি, ইয়েস ডেফিনেটলি। তাই আপনার ভালোবাসায় কি কি পাগলামি আছে? আমার ভালোবাসা সব পাগলামি আছে। আমার কাছে মনে হয় যে আমি ইন লাভ উইথ মাই বেস্ট ফ্রেন্ড, সো হুইচ ইজ গুড। উইভ বিন টুগেদার ফর অলমোস্ট 11 ইয়ার্স। 11 বছর? 11 বছর, ইয়া। তো স্কুল লাইফ থেকে তো এখনো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা 11 বছর স্কুল সুইটহার্ট যেটা বলে না, হাই স্কুল সুইটহার্ট, হ্যাঁ আমাদেরটা হাই স্কুল সুইটহার্ট। বাহ, তাহলে তো ভালোই, ছোট থেকে চিনতে চিনতে বড় হয়েছেন। হ্যাঁ, আমাদের ফ্যামিলি আর ভেরি ক্লোজ উইথ ইচ আদার। সো আমাদেরটা হয়েছে কি যে ইট ওয়াজ নেভার লাভ টু বিগিন উইথ, ইট ওয়াজ ফ্রেন্ডশিপ। অ্যান্ড দেন আমরা ছোটবেলায় প্রমিস করতাম যে আমাদের বয়স যদি যে আমরা হাউ আই মেট টু মাদার অ্যান্ড ফ্রেন্ডস দেখতাম। তো ওখানে একটা কথা ছিল যে আমরা যদি 30 হয়ে যাই বা 30 বা 40 ইয়ার্স হয়ে যায়, and if you are still single, আমরা একজন একজনকে বিয়ে করে ফেলবো। আচ্ছা, তো আমরা এরকম ছোটবেলায় বলতাম, হ্যাঁ এই দোস্ত তোর যদি বিয়ে না হয় বা তুই যদি সিঙ্গেল থাকিস, আমি যদি সিঙ্গেল থাকি, তাহলে আমরা একজন একজনকে বিয়ে করে ফেলবো। তো দ্যাট ওয়াজ আওয়ার থিং, বাট অ্যাকচুয়ালি 30 হওয়ার আগেই স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আমরা অনেক আর্লি পেকে গেছি। আচ্ছা, এই যে ধরুন অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে, আমরা তো তাদের প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে অনেক কিছু ফেসবুকে মাঝে মাঝে ছড়াছড়ি দেখি। এই জন্য আমারটা দেখবেন। হ্যাঁ, রাকিনকে আমি দেখিনি, এই জন্যই দেখবেন। আপনার আজকের আমি জানতাম না যে আপনি প্রেমও করছেন, রিলেশনে আছেন, বিয়ে করবেন। আমার অনেক ইগো আছে, আমার অনেক এথিক্স আছে, এই দিক দিয়ে আমি দেখছি কি অনেক মানুষজন ধরেন, এটা আমি ডিরেক্টলি বলি, যারা ট্যালেন্টেড না, তারা সামহাট পপুলার, বিয়ে করে ওদের পপুলারিটি স্কাই রকেট হয়ে গেছে। আচ্ছা, ফলোয়ার অনেক বেড়ে গেছে। ওরা খারাপ বলবো না, বাট দে আর নট দ্যাট পপুলার। মানে বিয়ে করার পরেই যে মানুষের একটা ফলোয়ার বেড়ে যায়, একটা পপুলারিটি বেড়ে যায়, এই জিনিসটা আমি অনেক অপছন্দ করি। সো এটার জন্য আমি যেটা করি যে আমরা ডিসাইড করছি যে আমরা কাউকে কখনো কিছু বলবো না। ডিরেক্টলি বাচ্চা হবে তখন আমি একটা বাচ্চা সহ সারপ্রাইজ বউয়ের সব কিছু একটা ফ্রেম আছে না, যেই ফ্রেমটা আমি দেয়ালে টাঙাবো ওইটাই আমি পোস্ট করবো, এর আগে না। বিকজ আমি আরেকটা জিনিস বিলিভ করি, আপনি যদি আপনার রিলেশনশিপ যদি পাবলিসাইজ করেন, নজর লাগে। এবং আরো একটা বিষয় আছে রাকিন ভাই, ধরুন আপনি বিয়ে করলেন, আপনি বিয়ের দিন সব করে একটা ছবি পোস্ট করছেন, দেখবেন যে ওই ছবি পোস্ট করার পর আপনার গার্লফ্রেন্ড বের হবে 5টা এবং তার 5 জন বয়ফ্রেন্ড, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আমার সব এক্স আমার ফেসবুকে প্রোফাইলে আছে। আচ্ছা, তাহলে সবার সাথে ভালো সম্পর্ক। আমি মানুষটা এরকম জানেন, আমার আলহামদুলিল্লাহ দিলে
আমার আশেপাশে মানুষজন আমাকে ভালো রেসপেক্ট করে, এবং আমি আজ পর্যন্ত কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু করা, মানে যতটুকু কষ্ট তো এমনি মানুষ পেয়ে যায়, অন্য পেয়ে যায়, আমি যতটুকু পারি যে কষ্ট না দিয়ে কারোর সাথে সম্পর্কটা মানে নিভানো বা স্টার্ট করা। তো আমার সব এক্সের সাথে আমার ওয়ান্স ইন আ ওয়াইল কথাবার্তা হয়। আচ্ছা, মানে আপনি আমার এক্স আছে 2জন মডেল, ওদের সাথে কাজও হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখনো যোগাযোগ আছে? মানে আমরা এরকম ফ্রেন্ডস না যে প্রতিদিন কথা বলবো, বাট কাজের ক্ষেত্রে বা নর্মালি র্যান্ডমলি কোনো পার্টিতে বা কোনো গ্যাদারিং এ গেলে আমরা একজন হাই বলি। সো উই অল হ্যাভ আ ভেরি লাভলি রিলেশনশিপ। এই জিনিসটা আসলে খুব লাকি একটা বিষয়। মাঝে মধ্যে মিস ইউ বলে না, না, হঠাৎ করে ধরেন 1 মাস পরে হঠাৎ রাকিন মিস ইউ, না এরকম আসে না? না, আমি আপনাকে টেক্সট দেখাবো না, কয়েকদিন আগে, আই শুডন্ট সে দ্য নেম, কয়েকদিন আগে আমার একটা এক্স, আমি নামও ভুলে গেছি, হ্যাঁ আচ্ছা, ওকে ভুলে গেছি, ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তো আমি ওকে অ্যাকসেপ্ট করছি। তো আমাকে বলে কি যে দেখো তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে জেলাস করতে যে তুমি আমার সাথে রিলেশনশিপে গেছিলা। আচ্ছা, এটা নাকি আমি করছি, বাট এটা আমার মনে নাই, আচ্ছা, অনেক স্কুলে থাকতে অনেক আগে। তো পরে আমি বললাম যে ওই এটা হয়েছে, আমাকে একটু মেমোরিটা জগ করা। ও মেমোরিটা জগ করাইছে, আমি মনে পড়ছি। পরে আমি সাথে সাথে বলছি আই এম রিয়েলি সরি, তোমার সাথে যেটা হয়েছে, আমি তোমার বাচ্চা ছিলাম, আমি আরও অনেক আগে ক্লাস 7-8-এ থাকতে, যেটা করা উচিত। হ্যাঁ, আর ওর ফার্স্ট বয়ফ্রেন্ড ছিলাম আমি, সেই জন্য আপনাকে মনে রেখেছে। সেই জন্য মনে রাখছে। আমার তো ফার্স্ট গার্লফ্রেন্ডও ছিল না, সো এটা এই জন্য আপনি ভুলে গেছেন। সো এটার জন্য পরে ওর সাথে ভালো সম্পর্ক আছে, এখন আছে, এখন আমার ফেসবুক ফ্রেন্ড আছে। ওকে পরে বললাম যে আই এম সো সরি, এগুলো হয়েছে। সো আই নো আমি অ্যাকাউন্টেবিলিটি, অ্যাপোলজি আমার ভিতর থেকে অটোমেটিকলি চলে আসে। আচ্ছা রাকিন, এবার একটু অভিনয় প্রসঙ্গে আসি। আপনি কন্টেন্টের মধ্যে তো অভিনয় করছেন, কিন্তু আপনি রিসেন্টলি মানে সিনেমাতে অভিনয় করেছেন, একটু সেই বিষয়গুলো। না, আমি কিন্তু সিনেমাতে অভিনয় করেছি, এটা মানে আপনার রিসার্চ করা উচিত ছিল। আমি একটা ওয়েব ফিল্মও করেছি। আর একটু আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে আমার পুরো ব্যাপারটা জানা নেই, যেন আমি ওয়েব ফিল্মটা আগে করি, প্ল্যান বি। ওইটা স্ক্রিপ্টটা লেখার সময় আমার কথা চিন্তা করে লিখেছিল। তো they were looking for like a character which is like very logical and very calm. তো পরে আমার দিকে তাকায় বলে কি না, ইউ আর দ্যাট ক্যারেক্টার প্রবাবলি, মানে ভাইকে আমি অনেক দূর থেকে চিনতাম। তো সে লেখার পরে অনেক জায়গায় এটাকে প্রপোজ করে, বাট আসলে না যে কন্টেন্ট ক্রিয়েটরকে অ্যাক্টর হিসেবে অনেকে দেখতে চায় না। সো অনেকে বলছে না রাকিনকে চাই না। পরে ওই ঘুরে ফিরে আল্লাহ যে কুদরত, যে যখন লিখছে তখন তো আমার কথা চিন্তা করেই লিখছিল, তখন পরে আমি আসছি, আপনার কাছে আর কাউকে পাই নাই, ওরকম ভালো কাউকে পাই নাই। সো আমি আসছি, তারপর অন্য মানুষও আসছে। তো ওইটা হয়েছে। আর আমি তো ছোটবেলা থেকে অ্যাক্টর হইতে চাইছিলাম, নিজেকে দেখবো বড় পর্দা, এটা আমার একটা স্বপ্ন ছিল। আর কন্টেন্ট ক্রিয়েশন তো হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি। তাই? হ্যাঁ, কিভাবে আসা? আমার কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কিন্তু কোনো ইচ্ছা ছিল না। আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর, কেউ কিন্তু ড্রিম দেখে নাই যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব। আমার ড্রিম ছিল ইদার পাইলট হওয়া, অর সায়েন্টিস্ট হওয়া, অর অ্যাক্টর হওয়া। আচ্ছা, ইদার উড়বো, ইদার ল্যাবে থাকবো, অর তামাশা বানাবো। ভেরি উইয়ার্ড কম্বিনেশন। তাহলে এখন কি আপনি তামাশার মধ্যে আছেন? এখন তামাশার মধ্যে চলে আসি। সো এখন পরে সোলজারে আমার অডিশনটা হলো, রোলটা পেলাম, করলাম। কেন, অভিজ্ঞতা কেমন? ধরুন কন্টেন্ট ক্রিয়েশনের যে শুটিংটা আর বড় পর্দার শুটিং অনেক তফাৎ, অনেক পার্থক্য। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশনটা তো আমি নিজে করি, আমি দ্য ডিরেক্টর, আমি দ্য স্ক্রিপ্ট রাইটার, আমি মাঝে মাঝে আমিও এডিট করি। ওখানে হলো সবকিছু আপনার ট্রাস্ট করতে হবে, ডিরেক্টর, এডি, প্রোডিউসার, ইউর আদার অ্যাক্টর, সবকিছু অন্য মানুষের উপরে। আপনি নিজেও জানেন না যে ফাইনাল প্রোডাক্টটা কিরকম হবে, আপনার কোন অ্যাঙ্গেল আপনাকে বাজে লাগতেছে আপনি জানেন না। আপনাকে পুরোটা আপনার নিজের গার্ডকে ডাউন করে অ্যাক্টিং করতে হবে। আপনাকে যতই বাজে লাগুক না কেন, ক্যারেক্টার যদি ফুটাতে পারেন, ক্যারেক্টার ফুটছে। তো এখানে যেরকম নিচে কন্টেন্টের সময় নিজে একটা অ্যাঙ্গেল খারাপ লাগতেছে, চাইলে এটা এডিট করে আমি রিশুট করে দিতে পারি, ওখানে কিন্তু ওটা নাই। তো অনেক ইনসিকিউরিটিস পার করতে হয়েছে, ওভারলুক করতে হয়েছে আমার। তো শেষমেশ যখন প্রোডাকশন আসলো তখন কি মনে হলো? রাকিন কি আমি তো দেখি না এখনো, আমি তো সোলজারটা দেখি না, আমি প্ল্যান বিটা দেখছি। প্ল্যান বিটা ভালোই হয়েছে, খারাপ না, আরো বেটার হতে পারতো। আমরা মাত্র 2 দিনে শুট করছি, মানে 2-3 দিন টোটাল শুট হয়েছে। তো এটার মধ্যে আমরা নবাবগঞ্জ গেছি, আবার এই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি। সো আমরা অ্যাকচুয়ালি মানে দ্য ডিরেক্টর বুঝে নাই যেটা করতে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট 1 সপ্তাহ লাগবে। উনি স্ক্রিপ্ট রাইটার ছিল এর আগে, তো উনার ফার্স্ট ডিরেক্ট ছিল। তো উনি বুঝে নাই যে এটা অ্যাটলিস্ট মিনিমাম 5 দিনের শ্যুটটা মানে 5 দিনে শ্যুট করতে হবে, সেটাকে 3 দিনে ক্র্যাম্প করছে। ওনারও দোষ নেই অ্যাকচুয়ালি, বিকজ আমাদের প্রোডিউসার সবাই বসে, প্রোডিউসার থাকে, বাজেট অনেক কিছু থাকে, বাজেট ফ্যাক্ট থাকে। তো ওইটার জন্য জিনিসটা ক্র্যাম্পড হয়েছে। সো অনেকে না আমরা আমাদের বেস্ট পারফরমেন্স দিতে পারি নাই।
বাট আই ওয়াজ হ্যাপি উইথ মাই পারফরমেন্স। টু বি কন্টিনিউ করার ইচ্ছা আছে নাকি এখন থেকে নিয়মিত? আমার ইচ্ছা আছে, যদি কেউ, বাট এখানে সমস্যা কি, অনেক আমি শুনছি যে অনেক মানুষের সাথে উঠা বসা করতে হবে আপনার রোল পেতে হলে। আমি এটা পারবো না। তুমি আমার একটা কাজ দেখো, কাজ দেখে যদি মনে হয় যে আমি করতে পারি, আর আমার তো অনেক কাজে পোর্টফোলিওতে আমার কন্টেন্টই আছে, আই নো আই ক্যান অ্যাক্ট এনি ক্যারেক্টার, বাট আমি আমার নিজে ক্যারেক্টার প্লে করবো না। অনেকে বলে, আমার এরকমও হয়েছে যে অমিতাভ রেজার সাথে আমার একটা অডিশন হয়েছে, মানে উনি আমাকে অডিশনে ডাকছে, উনি আমাকে বলছে যে প্লে ইয়োরসেলফ। আমি ওটা করতে রাজি হইনি। আমি আমার নিজেকে প্লে করার জন্য আমার কন্টেন্ট আছে, আই ওয়ান্ট টু প্লে সামওয়ান এলস। তো ওইটার জন্য যদি কেউ আমাকে উঠা বসা ছাড়া, গাঞ্জা মাঞ্জা না খাওয়া ছাড়া, মদ না খাওয়া ছাড়া যদি আমাকে নিতে চায়, আমি করব। আচ্ছা, ঠিক আছে। নাথিং টু লুজ, না নাথিং, আই এম নট আ স্ট্রাগলিং অ্যাক্টর। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে সাথে রাকিনকে আসলে প্রমাণ করার কিছু নেই যে আমি পারি কিনা। আমার তো অনেক না, প্রমাণ করার অনেক কিছু আছে, অবভিয়াসলি আছে। অ্যাক্টিং, সিনেমা অ্যাক্টিং ইজ টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, সেটা অবশ্যই টোটালি ডিফারেন্ট। ওভিসির অ্যাক্টিংও টোটালি ডিফারেন্ট। অনেক কিছু আছে, বাট তুমি তো আমার ট্রেলারটা জানো, তো আমার তো অনেক এক্সাম্পলস আছে। আমি কিন্তু ওভার কনফিডেন্ট না। আমার অনেক প্রমাণ কিছু করা আছে, আমি অনেক কিছু শিখতেছি। আমার যে সোলজারের যারা কো অ্যাক্টার্স, আমি যা যা শিখে আসছি, পরের প্রজেক্টে আই নো ফর এ ফ্যাক্ট আমি আরো ভালো পারফরমেন্স দিতে পারবো। ঠিক আছে রাকিন, অনেক কথা বলে ফেলেছি, কিন্তু একটা জিনিস আসলে আমাকে না জানলে হবে না। আপনি একটু আগে বলছিলেন যে আমার আসলে কন্টেন্ট ক্রিয়েশন আসার কথা ছিল না বা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছি। সেইটা আসলে কিভাবে হয়েছিল? ওটা তো অ্যাক্সিডেন্টলি হয়েছিল, ডিপ্রেসড ছিলাম। তো তখন আমি এই যে হারলেম শেক, তারপর ওইসব দেখতাম। তো আমি ফার্স্টে ভাইন স্টার্ট করি। ভাইন যখন আসে তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা থ্রুতে মেবি আই ক্যান কিওর মাই ডিপ্রেশন। মানে আই জাস্ট ওয়ান্টেড টু লাইক ওই যে ডিস্ট্র্যাক্ট করতে চাইছি নিজের মাইন্ডকে। আমি তো অনেক সুইসাইডাল ছিলাম। তাই নাকি? আমি অনেক সুইসাইডাল ছিলাম। আমি এখনো কিন্তু হুটহাট করে সুইসাইডাল হয়ে যাই। হুটহাট করে আমার কাছে মনে হয় কি যে বেঁচে থাকা লাভটা কি। মাঝে মাঝে এটা আমার হয়। আমি ক্লিনিক্যালি ডিপ্রেস ছিলাম। তো এটার জন্য মানুষজন যখন আমাকে থ্রেটস দেয়, আমার কথা তুই মাইরেই ফেলা, আমার জন্য উপকার হবে তুই। তো মেবি এটার জন্য অনেক কিছু ভয় পাই না, বাট অ্যাট দ্য সেম টাইম তখনকার সময় আমি জাস্ট নিজেকে ডিস্ট্রাক্ট করার ট্রাই করি। তো ওইটার থ্রুতেই হলো ভাইন স্টার্ট করি। দেখি আমাকে তো আগে মানুষ ফানি টানি বলতো বা একটু ক্রিয়েটিভ বলতো। আমি ছোটবেলা থেকে একটু ক্রিয়েটিভ চাইল্ড ছিলাম। আমার আম্মু ক্রিয়েটিভ, বাবাও ক্রিয়েটিভ, আমিও ক্রিয়েটিভ হয়েছি। তো ওইটা আমার একটা আউটলেট ছিল টু এক্সপ্রেস মাই সেলফ। যে লাইক আই সেড, আমি আপনাকে বললাম না সালমান লিখতে পারে, আমি লিখতে পারি না। আমি হলাম ওইটা কন্টেন্টের থ্রুতে বলতে পারি। সালমান কেন, অন্য মানুষজন লিখতে পারে, আমি কিন্তু ওটা লিখতে পারি না, নিজেকে প্রকাশ করতে পারি না। তো আমি এটা কন্টেন্টের থ্রুতে প্রকাশ করি, বিকজ ওটাতে আমি আবার বেস্ট ভাবে এক্সপ্রেস করতে পারি। আপনার একটা মাঝে মাঝে আপনি লাল চুল পরে যে কন্টেন্ট বানান না, একটু লাল টাইপের মনে হয়। লাল একটা আছে হলো মা পরে গামছা, হ্যাঁ হ্যাঁ, মা টাওয়াল, আর আমি আরেকটা ক্যারেক্টার আছে জাস্ট লাল উইক পরে। কিন্তু এই ক্যারেক্টারগুলো তো অনেক সময় অনেকে নিতে পারে না মাঝে মধ্যে। আপনি কি দেখেছেন? আমি দেখেছি অনেকে এটা নিয়ে আপনাকে বিতর্কিত করার ট্রাই করে। অনেকে বলতে কি আমি তেমন পাইনি, আমি দু একটা পাইছি যে আপনি মেয়ে ক্যারেক্টার কেন প্লে করেন। ভাই আমি একা করি, বিদেশে কত মানুষ অনেক আগের থেকেই মেয়ে ক্যারেক্টার প্লে করা স্টার্ট করছে, ওরা এখনো করতেছে। আমি জানি যে আমি ভার্সেটাইল অ্যাক্টর। আপনি আমাকে যে রোল দিবেন আমি ওই রোল করতে পারবো। আমি নিজেকে কিন্তু কোনো একটা বক্সে রাখি না। আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একজন ক্রিয়েটিভ মাইন্ডেড একটা পার্সন, দেন কামস ক্রিয়েটার। তো অ্যাজ এ অ্যান্ড অ্যান অ্যাক্টর অ্যাজ ওয়েল। সো একটা অ্যাক্টর তো সব ক্যারেক্টারই প্লে করতে পারবে। কেন চঞ্চল চৌধুরী কি ফিমেল ক্যারেক্টার প্লে করে নাই? হিজড়ার চরিত্র করে নাই? নাসিরউদ্দিন সিদ্দিকী কি হিজড়ার চরিত্র করে নাই? করছে না? যারা অ্যাক্টর তারা সব রোলেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কিন্তু ওই যে ব্যাপারটা মনে এই জায়গাতে কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টাকে আসলে অনেকে নিতে পারে না বা নিতে চায় না, বা একটু ছোট ভাবে দেখে এখনো, হয়তোবা সেটা তাদের ইস্যু, এটা তো আমাদের ইস্যু। আর আমরা সালমান খান, শাহরুখ খান দেখেন, আমি যদি এখন যারা এই জিনিসটা চিন্তা করে তারা নিজেরা মনে হয় এমন একটা কাজ করে যেটাতে তারা নিজেরা মনে করে যে এটা রেসপেক্টেবল না। আমাদের কাছে কিন্তু সব কাজই রেসপেক্টেবল। এখন যারা কন্টেন্ট ক্রিয়েটরসদেরকে ছোট মনে করে, তাহলে আমি মনে করবো যে আপনি আপনার নিজের কাজটাকে সম্মান করেন না। না শুধু তাই তো না, তাই যে বা অন্য যে ধরেন একটা সুয়েজে যে কাজ করতেছে মেবি আপনি ওনাকে রেসপেক্ট করেন না, বিকজ তার কাজই ওইটা। কন্টেন্ট ক্রিয়েশন রেসপেক্টেবলের জায়গা কিনা না জায়গা কিনা এটা আমরা আগে থেকে এস্টাবলিশ করে আসছি না, ওইটাকে আবার নতুন করে এস্টাবলিশ করার কোনো মানে নেই। কিন্তু আরেকটা বিষয় আছে, আমরা মনে হয় ফেসবুকে সমালোচনা করতে খুব পছন্দ করি। যেমন আপনি দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েটর তো বিয়ে করছে অনেকে এখন। রিসেন্টলি আমি একজন দেখলাম যে একজন মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর বিয়ে করেছে, তার হাজবেন্ড নিয়ে অনেক সমালোচনা করে। ধরুন আমার কিন্তু চুল পেকে গেছে দু একটা, আমার তো বয়সে তো হয়নি, এখন চুল এমনিতে পাকতেই পারে। দেখলাম যে বলছে যে বুড়া বেটা বিয়ে করছে, টাকা দিয়ে জন্য বিয়ে করছে, অনেক ব্যাপারগুলো নিয়ে আসে। এইটা এক হলো, এটার জন্যই আমি কিন্তু আমার নিজের প্রাইভেট লাইফ কিন্তু ইয়ে করি না। স্পেশালি আপনি দেখছেন জায়মা রহমান, তারেক রহমানের যে মেয়েকে,
ও 4-5 বছর আগে একটা পার্টিতে, ও তো বিদেশে পড়ালেখা করছে, ওই কালচারে বড় হয়েছে, ও ওখানে একটা পার্টি করছে 4-5 বছর আগেরও একটা ছবি বা একটা ভিডিও নিয়ে ওর ক্যারেক্টার অ্যাসিসিনেট করার ট্রাই করছে, এমন না যে এখন গেছে। তাহলে আমার কথা হলো এটার জন্যই না আমি আমার প্রাইভেট লাইফে আমার আম্মুকে যেমন কন্টেন্টে আনতাম, আমি আনা একটু কমাই দিছি, বিকজ আমার আম্মু কিন্তু আসতে চায়, বাট আমি বলছি যে আই নিড টু প্রোটেক্ট মাই প্রাইভেট লাইফ। তুই আমার গালি দিয়ে আই ক্যান টেক ইট। প্রত্যেকটা মানুষের জীবন আসলে তো ব্যক্তিগত জীবন আছে। হ্যাঁ, আসলে যারা করবে তোমার জানানো কি দরকার, এটা আমি বুঝি না, এটা আমার লজিকে খাটায় না। যারা করে তারা ইটস ফাইন। আচ্ছা, আমার কথা হলো বিয়ে রিলেশনশিপ ইজ আ পার্সোনাল চয়েস, পার্সোনাল একটা জিনিস। ওইটাকে যখন পার্সোনাল রাখবেন না, তখন দেখবেন যে বাহিরে কোনো প্রভাব কিন্তু ভিতরে কিন্তু আর আসে না। এর জন্য কিন্তু আমি কিন্তু কনফিডেন্টলি বলতে পারি আমার একটা 11 বছরের রিলেশনশিপ চলছে উইদাউট এনি মেজর প্রবলেমস। বাট আমি দেখছি যারা খুবই পাবলিক অ্যাবাউট আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যাদের রিলেশনশিপ কিন্তু পাবলিকলি জানে না, ওরা পাবলিক ফিগার বাট পাবলিকলি জানে না। আমার কিন্তু সবাই হ্যাপি আছে, বাট যাদেরকে দেখছি আবার এরকম ফ্রেন্ড আছে যারা খুবই পাবলিকলি তাদের রিলেশনশিপ ফ্লন্ট করে, ওদের রিলেশনশিপ কিন্তু ঠিক নাই। ওদের 24 ঘন্টার ভিতরে মনে হয় 23 বার মনে হয়, মানে 24 ঘন্টা মানে প্রত্যেক ঘন্টায় মনে একবার করে একটা ঝগড়া হয়, ব্রেকআপ হয়। যারা বেশি আনহ্যাপি ইন্টারনেট, এটা আজকে আমি বলে দিই, যারা ভিতরে অনেক আনহ্যাপি তারা বাহিরে দেখা হলো আমরা অনেক হ্যাপি, আমরা বাহিরে অনেক হ্যাপি। সো এই জিনিসটা আমি পছন্দ করি। ঠিক আছে, শেষ প্রশ্নটা এটা দিয়ে শেষ করে দেব। জুলাই আগস্ট আন্দোলনের পর আমার কাছে কেন জানি মনে হয়েছে যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন যে ওয়ার্ল্ডটা ছিল, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, একটা উলটপালট হয়ে গেছে। অনেকেই নিরিবিলি হয়ে গেছে, অনেকেই দেশে নেই, হ্যাঁ, বা অনেকেই প্রকাশ্যে আসছেন না। কেউ কেউ তো আমরা দেখেছি যে অনেকভাবে সমালোচিত হয়ে জেলেও আছে বিষয়টা। তো আপনার কাছে কি মনে হয় বিষয়টা, কন্টেন্ট ক্রিয়েটরদের লাইফটাতে আসলে এরকম হওয়া উচিত? আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। হ্যাঁ, দেখেন, কন্টেন্ট ক্রিয়েটর লাইক এনি আদার জব। একটা অফিসে যদি ফাউন্ডেশন ক্রিয়েট করে বা রেনোভেট করে, তখন কিন্তু সব এমপ্লয়িজ কিন্তু একটু ঘুরে পেঁচায় কিন্তু অন্যান্য সিটিং এরিয়াতে হয় না, এটাই হয়েছে। ইটস নাথিং ডিফারেন্ট। কিন্তু দেশের এই অবস্থার জন্য কি অন্যান্য সেক্টরে কি প্রভাব ফেলে নেই? ফেলছে না, তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশনও হয়েছে। কিন্তু অনেকে এখন রিসেন্টলি আমি দেখছি যে বলছে যে কন্টেন্ট ক্রিয়েটর থেকে যে টাকা দিচ্ছে সে তার পক্ষে কন্টেন্ট বানাচ্ছে, এরকম কি হয়? এটা হয়, বাট আমরা কখনো করিনি। আচ্ছা, আমি কখনো করিনি ফর শিওর। ঠিক আছে, অনেক বললাম, আড্ডা দিলাম। শেষমেশ এখন ঈদের দিন, এই সময়টাতে কোথায় যাবেন? এখান থেকে বের হয়ে আমার একটা দাওয়াত আছে, খিচুড়ি খেতে যাব। খিচুড়ি খেতে যাবেন? ও, আমি খিচুড়ি এত পছন্দের খাবার কি কি আপনার? খিচুড়ি, লাল গরুর মাংস, শুটকি ভর্তা, শুটকি মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস। আই ডোন্ট লাইক রোস্ট, আই ডোন্ট লাইক পোলাও, আমার এটা পছন্দ না। ফিউচারের প্ল্যান কি আছে আপনার মধ্যে? ফিউচারের প্ল্যান হলো, আগে যে প্ল্যান ছিল, আমি 14 বছর বয়স থাকতে আমার লাইফের ফিলোসফি একটাই, আমি যাই করি না কেন আমি হ্যাপি থাকতে চাই। আচ্ছা, সুখী থাকাটাই মূল। অ্যান্ড আমি রাতে ঘুমাইতে চাই উইথ নোয়িং যে আমি কাউকে হার্ট করি নাই, ইন্টেনশনালি কোনো খারাপ কাজ করি নাই। এথিক্সটাকে দেখেই মরতে চাই, ঘুমাইতে শান্তি, যে আমার নামে কোনো অভিযোগ নেই। অভিযোগ তো থাকবে, পাবলিক ফিগারে কোন পাবলিক ফিগারের হেটার নাই, কোন পাবলিক ফিগারের অভিযোগ নেই। ঠিক আছে আকিল ভাই, অনেক কথা বলেছি, আড্ডা দিয়েছি, ঈদের সময়টাতে ব্যস্ততার মধ্যে চলে আসলেন, অসংখ্য ধন্যবাদ। যারা আপনাকে পছন্দ করে, ভালোবাসে, তো কিছু মানুষ, আবার কিছু মানুষ থ্রেট দেয়, ঠিক আছে, তাদের জন্য এখন দেয় না, এখন আর দেয় না, তার মানে হচ্ছে এখন মানুষ ওগুলারে তো কাস্টাডি থেকে নিয়ে গেছে, ওই ভয়ের চোট এখন আর দেয় না। আচ্ছা, ঠিক আছে, এখন সেটা হচ্ছে যে তাদের উদ্দেশ্যে কিছু একটা ঈদ মুবারক। না, যারা আমাকে পছন্দ করে, অপছন্দ করে, যারা আমাকে হেট করে, যারা আমাকে ডেথ থ্রেটস দেয় না, বা যারা মানে পছন্দ অপছন্দ, সবাইকে আমি জানাই যে ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন, কাইন্ড হওয়াটা ইজ নট এ নেচার, কাইন্ড হওয়াটা ইজ এ টাস্ক। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জাস্ট ডিসাইড করবেন আজকে আমি গতকালকে থেকে আমি আজকে আর একটু বেশি কাইন্ড হব, আজকে অন্য মানুষের জন্য একটু বেশি করব। এই মেন্টালিটি থাকলে দেখবেন যে আপনার খারাপ হন ভালো হন, আপনার অটোমেটিকলি আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। সো শুভকামনা রইল সবাইকে। রাকিন আফসারের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, ঈদের সময়টাতে ভালো লাগছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ঈদের সময় নিরাপদে থাকবেন, এটা হচ্ছে আসল কথা। ঈদ মুবারক।